আমরা স্যাটেলাইট ফোন থেকে তাকে কল করি যে আমরা সফল হয়েছি। তো আমরা একটা করে পা সামনে বাড়ানো মানে আমরা একটা অনিশ্চয়তা যে আমরা সামনে পাটা কোথায় দিচ্ছি। পর্বত এমন একটা জায়গা যেখানে 50-50 চান্স থাকে অনেক আমাদের অনিশ্চয়তা থাকে। অনিশ্চয়তা নিয়ে যেতে হয়। আমরা সেটা জেনেই যাই। তো সেই জায়গা থেকে অনেকটা এক্সাইটমেন্ট নিয়েই যাচ্ছিলাম। যখন শেষ মুহূর্তে গিয়ে এমন একটা মনে হচ্ছিল আর পারছি না, আর পারছি না। তখন আর শরীরে কাজ করছে না, শক্তি নেই। আ ৪-৫ দিন যাবৎ কোনো ভারী খাবার খাচ্ছি না। দীর্ঘদিন মানে শীতের সাথে লড়াই করছি, ঠান্ডার সাথে। তো যখন সফলতার একদম চূড়ার কাছে গিয়ে দাঁড়ালাম এবং চূড়ায় গিয়ে যখন দাঁড়ালাম, তখন এই যে পেছনের যে যত কষ্ট ছিল, যত মানে ভয় ছিল, অনিশ্চয়তা ছিল, সেগুলো মুহূর্তের মধ্যে নিমিষ হয়ে গেল। এবং তখন মনে হলো যে আ পৃথিবীর মধ্যে এর থেকে আর সুখ কি হতে পারে? যে সূর্যটা উঠছে, মানে আমি সানরাইজটা দেখছি হিমালয়ের উপর থেকে, ২০,০০০ ফিট উপর থেকে। যে আমি নিচের দিকে তাকিয়ে দেখছি যে সূর্য উঠছে। আর আমরা তো সবসময় দেখি যে সূর্যটাকে উপর থেকেই দেখি আমরা। আমরা নিচ থেকে উপরের দিকে তাকিয়ে দেখি। আর সেখানে আমি উপর থেকে দেখছি যে সূর্যটা নিচ থেকে উঠে আসছে একদম। আ এই যে দেখাটা, মানে এইটা বলে বা লিখে প্রকাশ করার মতো। আমার অভিযানের সফলতা হোক বা ব্যর্থতা যেটাই হোক, আমরা তো পাহাড়ের চূড়ায় উঠতে পারি, অনেক সময় উঠতে পারি না। কারণ প্রত্যেকটা স্পোর্টসেরই তো জয় পরাজয় থাকেই, মানে সেই জায়গাটা। তো সেই জায়গায় থেকে যখন আমরা সাবমিট করতে পারি বা করতে পারি না, তখন আমরা আমাদের ক্লাবের যে আমাদের ক্লাবের ফাউন্ডার ইনামুল হক স্যার, আ তিনি হলেন আমাদের বাংলাদেশের যে পর্বত আরোহণের গুরু বলি আমরা তাকে। মানে তার হাত ধরেই মূলত আমরা পর্বত আরোহণ শুরু করি বাংলাদেশে। তো তিনি আরকি তাকে আমরা কল করি ১ম এ। আমরা স্যাটেলাইট ফোন থেকে তাকে কল করি যে আমরা সফল হয়েছি। তখন তিনি আমাদেরকে উৎসাহ দেয় যে হ্যাঁ, সাবধানে নেমে আসার জন্য বলেন। তো তখন সেটাই হয় এবং যখন নেটওয়ার্কের মধ্যে আসি, তখন তো একটা আলাদা একটা এই কাজ করে যে বাসায় মার সাথে কথা বলা, বাবার সাথে কথা বলা। তখন আমার বাবা বেঁচে ছিল। এখন যেহেতু নেই, এখন মাকেই সবকিছু বলি। আমরা যখন একটা পর্বত অভিযান করি আমাদের সেটা নিয়ে আগেই স্টাডি করি আমরা অনেকটা যে এই পথটা কেমন হতে পারে, এই পথে কি আমাদের প্রতিকূলতা আ উম দাঁড়াবে, যে কি ফেস করতে হবে। তো এই জায়গাগুলো আমরা সবগুলো আগে থেকেই সব স্টাডি করে নেই। তো তারপরে আমরা সেই পর্বতের উম হাঁটা শুরু করি। সেটা আমাদের সাথে এজেন্সি থাকে। একটা পর্বত অভিযানের সময় নেপালে একটা এজেন্সি থাকে, যারা আমাদেরকে গাইড করে। আমাদের সাথে টিমে শেরপা গাইড থাকে, যারা আমাদের মূলত পথ প্রদর্শক হিসেবে কাজ করেন, টেকনিক্যাল দিকগুলো। তো ওই সময়গুলোতে অনেক সময় হয় যে যখন আমরা নিচের দিকে থাকি, তখন ল্যান্ডস্লাইড হওয়ার জায়গা থাকে, যদি সেটা একটু হয়। অনেক সময় সেই মানে পা ফসকে পড়ে যাওয়া হয়। তারপরে আমরা যখন পাথরের জায়গায় যখন চলে যাই, তখন বড় বোল্ডার গুলো, যখন পাথরের বোল্ডার গুলো পেরিয়ে যেতে হয় গ্লেশিয়ার, সেগুলো আরো ভয়ানক হয়। কারণ অনেক আলগা পাথর থাকে। সেই আলগা পাথরে হয়তো একটা উপরে পাড়া দিলে পড়ে যাচ্ছি, নড়বড়ে পাথর। এইগুলো যাওয়াতে একটু বেশি ঝুঁকিপূর্ণ হয়। তারপরে যখন আবার বরফের মধ্যে চলে যাই, সেখানে আবার আরেক চ্যালেঞ্জ চলে আসে। সেখানে অ্যাভালান্স হয়, যে বরফ ধস হয়, সেটা মুহূর্তের মধ্যে হয়ে যায়। তার কোনো পূর্বাভাস নেই। অনেক বরফে ফাটল থাকে, যে ফাটলে পড়ে গিয়ে অসংখ্য পর্বতারোহী মারা যায়। মারা যায়। এবং কিছু ফাটল থাকে যেগুলো দেখা যায় না। মানে তুষারপাত হয়ে সেই ফাটলগুলো ঢেকে থাকে। দেখে মনে হয় যে একদম সমতল। কিন্তু হেঁটে যাওয়ার সময় সেই ফাটলে পা পড়ে ভেতরে ঢুকে যাওয়া হচ্ছে। এভাবে আমরা অনেক পর্বতারোহীকে হারিয়ে থাকি। তো আমরা প্রতি মুহূর্তে আমরা একটা করে পা সামনে বাড়ানো মানে আমরা একটা অনিশ্চয়তা যে আমরা সামনে পাটা কোথায় দিচ্ছি। চিল হবে রিফ্রেশিং মুডে। চিয়ার আপ, চলো উড়াই খুশি।